সাহিত্য, উপন্যাস, রহস্য ও ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন গল্প বিনোদন। আজ আপনাদের জন্য সাত্যকী আদিত্য মিত্রের লেখা অলৌকিক। সাত্যকী আদিত্য মিত্রের জন্ম 2000 সালে। তার সাহিত্য চর্চা শুরু লকডাউনের সময় থেকে। তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় পত্রপাঠ প্রকাশনী, পরবর্তী সংখ্যা ই ম্যাগাজিন আশার পত্রিকায় মাত্র 20 বছর বয়সে। আজকের গল্প আমরা নিয়েছি পত্রপাঠ প্রকাশনী থেকে। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি নায়ক। শুরু হচ্ছে অলৌকিক। বেশ কিছুদিন আগের কথা। চাকরি সূত্রে কাটোয়ায় ছিলাম বছর তিনেক। শহর হিসেবে কাটোয়া মন্দ নয়। ওখানকার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব আমাকে আকৃষ্ট করত। অফিসের পর বা ছুটির দিনে টোটো করে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগতো। তবে বিকেলে একটা অন্যরকম আকর্ষণ ছিল। শহরের বাইরের দিকে কাটোয়া স্টেশন। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের ঘরের পেছনে একটা অশ্বত্থ গাছ ছিল। সেই গাছতলাতেই জোনা 10 প্রবীণ মানুষ গল্পগুজব করতেন। বিকেলে মাঝে মাঝে স্টেশনের ওই গাছতলায় বসে থাকতাম বলে ওনারা আমাকে আপন করে নিয়েছিলেন। ইয়াংম্যান বলে সম্বোধন করতেন আমায়। প্রত্যেকেই অভিজ্ঞ মানুষ। এতটা বছর পেরিয়ে আসতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সেই সব নিয়ে সাধারণত আলোচনা হতো। মাঝে মাঝে সামান্য বিষয় নিয়েও ওনারা ছেলে মানুষের মতন ঝগড়া করতেন। মান অভিমানের পালা চলতো কয়েকদিন, তারপর আবার সব স্বাভাবিক। ওনাদের পাশেই গাছতলায় বসে এই মজাদার 2 ঘন্টা আমার বেশ কেটে যেত। এমনই একদিন সন্ধ্যাবেলা স্টেশন থেকে ফিরছি। মনে হলো এখনও তো তেমন রাত হয়নি, একটু বেরিয়ে আসি। অন্যান্য দিন রজনীবাবু আমার সঙ্গে আসেন। ওনার মেয়ে এসেছে, তাই উনি আড্ডায় আসেননি। ঘুরতে ঘুরতে মাস্টার পাড়ায় আমার মেস ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে এসেছি। 7টা বেজে গেছে। তখনও কাটোয়া এখনকার মতো এত জমজমাট হয়ে না উঠলেও লোক চলাচল যথেষ্ট। কি মনে হলো জেলখানার দিকে এগিয়ে এলাম। এদিকে একটাও লোক নেই। গোটা রাস্তা ঘুটঘুটে অন্ধকার। কেবল জেলখানার দরজায় টিমটিম করে আলো জ্বলছে। ওই রাস্তা ধরে সোজা এগোলাম অজয় নদের বাঁধ। জেলখানার পাঁচিলের কাছাকাছি এসে গেছি। হঠাৎ ওদিক থেকে আসা এক ভদ্রলোক হুড়মুড় করে আমার গায়ে এসে পড়লেন। ঘটনায় আকস্মিকতায় চমকে গিয়েছিলাম। তলপেটে যথেষ্ট লেগেছিল, তবুও মুখে কিছু বললাম না। ভাবলাম এমনটা হতেই পারে। কোনোভাবে ব্যালেন্স হারিয়েছিলেন ভদ্রলোক। আমায় ধরে সামাল দিতে গিয়েছিলেন। যাই হোক, আবারও এগোতে শুরু করলাম। খানিকটা এগোতেই হুমড়ি খেয়ে পড়লাম। একটা ছেলে নিজের বাইকটাকে সামলাতে না পেরে আমায় ধাক্কা মেরেছে। তলপেটে আগেই লেগেছিল, এবার বাঁ পায়ে ব্যথা করছে। ভেঙে গেল কি না কে জানে। থুতনিটাও কেটেছে মনে হচ্ছে। মাথাটাও কেমন ভম্বল ভম্বল হয়ে গেছে। উঠতে গিয়েও কোমরটা ঝনঝন করে উঠল। আবারও বসে পড়লাম রাস্তায়। সাইকেলে করে ধুতি ফতুয়া পরা এক পৌর ভদ্রলোক আসছিলেন। আমায় দেখে এগিয়ে এসে ধরে তুললেন আমায়। সব শুনে বললেন, ছোকরাদের এই মস্ত দোষ, জ্ঞানটা বড্ড কম। এমনিতেই আজ আমাবস্যা, প্রথমেই যখন বাধা পেলে তখন এগোলেন কেনে বলো তো? কেউ তোমাকে আর এগোতে দিতে চাইছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? ভারী বিরক্ত হয়ে ভদ্রলোক বললেন, মানে আবার কি? বলি পৃথিবীটা কি শুধু মানুষের জন্য? যাও যাও, ডাক্তার দেখিয়ে বাড়ি যাও। মাথার ভম্বল ভাবটা তখনও কাটেনি, তাই ভদ্রলোকের কথায় কোনো উত্তর দিতে পারলাম না। মেসে যখন ফিরলাম তখন রাত 9:30 বাজে। ঘরে ঢুকতেই বোর্ডার আচার্যিদা ধরল। ছেলে কোথায়? লাগলো কি করে? বললাম পড়ে গিয়েছিলাম। আসল কথাটা বললাম না। নিজেও বুঝিনি ঘটনাটা কি হলো। তো অন্যকে বললে আমায় পাগল ভাবতে পারে। খানিকক্ষণ বকাবকি করে আচার্যিদা চলে গেল। রাতে খাবারের সময়
আমার জন্য আলাদা করে এক গ্লাস দুধ এলো। বুঝলাম আচাদিদার কারসাজি। পা না ভাঙলেও মচকে ছিল। রাতের দিকে ব্যথাটা বাড়ল। পরদিন সকালে ব্যথাটা থাকায় অফিস গেলাম না। এরপর দিন কয়েক আর স্টেশনে যাইনি। কয়েকদিন বাদে অফিস থেকে ফিরে স্টেশনে গেলাম। আমাকে দেখে সকলে হৈ হৈ করে উঠলেন। ও হে ইয়াং ম্যান, কোথায় ছিলেন এতদিন? শরীরটা ঠিক ছিল না বলে গাছতলায় বসলাম। রিটায়ার্ড ইন্সপেক্টর তারকবাবু আমায় খুঁটিয়ে দেখছিলেন। বললেন, তোমার থুতনিটা কাটলো কি করে? পড়ে টড়ে গিয়েছিলে নাকি? মনে হলো এরা প্রত্যেকেই প্রাচীন মানুষ, হয়তো আমার কথা অবিশ্বাস করবেন না, তাই সকলকে সেদিনের ঘটনার কথা যতটা মনে আছে ততটা বললাম। সব শুনে রজনীবাবু খ্যাঁ খ্যাঁ করে হেসে বললেন, ছোড়ার মাথা গেছে গো, সামান্য দুটো অ্যাক্সিডেন্ট হলো, বলে কিনা ভূত। বলি, খারাপ নেশা টেশা ধরলে নাকি? ওনার এই অভদ্র রসিকতা নিজেকে অপমানিত লাগছিল। এদের কাছে না বললেই হয়তো ভালো হতো। ওনাদের দলে তারকবাবু দুজন, একজন পুলিশ, অন্যজন ব্যবসায়ী। ব্যবসায়ী তারকবাবুর মোটা এবং ছোঁচালো ডগায় গোঁফের জন্য ওকে সবাই মোচাল তারক বলে ডাকতো। উনি বললেন, ওহে রজনী মাস্টার, সারা জীবন তো ছেলে পড়েই কাটালে, মাস্টারি করো বলে কি সব জানতা নাকি? তেরিয়া হয়ে রজনীবাবু বললেন, আপনি নিজের চোখে কি ভূত দেখেছেন? অনুভব করেছি। শুনবেন নাকি সেই ঘটনা? আমার আগ্রহ হলো। আমি ওনাকে ঘটনা বলার জন্য অনুরোধ করেই ফেললাম। তারকবাবু শুরু করলেন। অনেক ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা আমাদের 4 ভাই বোনকে নিয়ে চলে যান মামার বাড়ি দেউলপুরে। আমার পড়াশোনা সেখানেই। মামার বাড়ির পিছনে বড় বাঁশঝাড়। হাওয়া দিলে শোঁ শোঁ শব্দে ভয় ধরে যেত। সন্ধ্যাবেলা আমরা ভাইরা সবাই গোল হয়ে বসতাম, যাতে কাউকে পিছন থেকে ভূতে অ্যাটাক করতে গেলেই আর একজন যাতে সাবধান করে দিতে পারে। রজনীবাবু কিছু বলার জন্য মুখ খুলতেই পুলিশবাবু থামিয়ে দিলেন। তারকবাবু আবারও বলতে শুরু করলেন। আস্তে আস্তে বড় হলাম, সাহস বাড়লো। তবে কলেজে পড়ার সময়কার একটা ঘটনা আমি আজও ভুলতে পারিনি। সেটাই বলছি আপনাদের। কলেজ থেকে ফিরতাম বাড়ির পিছনের বাঁশঝাড়ের ওই রাস্তা দিয়ে। হালদারদের বাগান পেরোলেই আমাদের বাঁশঝাড়। বাগানে প্রধান ছিল বেল গাছ। বেল ছাড়াও আম, জাম, নারকেল, কাঁঠাল, জামরুল, শিরীষ, নিম এমন আরও অনেক গাছই ছিল। একদিন কলেজ থেকে ফিরছি, সন্ধে হয়নি তখনও। গোধূলির আলোয় আকাশ কমলা হয়ে রয়েছে। বেলতলার গাছটায় কিছুটা অন্ধকার, কেমন যেন গুমোট পরিবেশ। একটা গাছের পাতাও নড়ছে না। ওই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করি, আর 10 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। তাই পা চালিয়ে যেতে লাগলাম। বেল গাছের ঠিক তলায় আসতেই হঠাৎ ডান পাশ থেকে প্রবল ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম খানিক দূরে। হট করে একটা শব্দ, স্তম্ভিত ফিরে পেয়ে দেখলাম সামনে নারকেল গাছটা থেকে একটা নারকেল পড়েছে। আমি না পড়ে গেলে সেটা ঠিক আমার মাথায় পড়তো। চারিদিক ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। যদি কেউ ধাক্কা মেরে পালিয়ে যেত তাহলে তার পায়ের শব্দ পেতাম, কিন্তু পাইনি। দেউলপুরে হালদার পুকুরের বেলগাছের ব্রহ্ম বাবার নাম তখন খুব প্রচলিত ছিল। বড় হবার পর সেসব বিশ্বাস করতাম না। আমার 2 মামা, দাদু সহ অনেকেই নানা রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ছোটবেলা থেকে দেখেছি আমার দিদিমা এবং বড় মা, অর্থাৎ
আমার মায়ের ঠাকুমা বেলগাছের তলায় রোজ ফল মিষ্টি জল রেখে আসতেন। এই ঘটনাটা বাড়িতে বলার পর সবাই এক বাক্যে বললেন, ব্রহ্মবাবাই আমার রক্ষাকর্তা। পরদিন বেলগাছের তলায় ফল মিষ্টি জল নিয়ে আমি গেলাম। ভোগ অর্পণ করে তখন ফিরে আসছি, কাঁধে এক প্রবল হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দেখি কেউ নেই। এই ঘটনার ব্যাখ্যা আমি আজও পাইনি। তারকবাবু বলা শেষ করতেই রজনীবাবু বলে উঠলেন, সুবিমল মুখুজ্জের মতন আপনিও বেশ ভূতের গল্প বানাচ্ছেন দেখছি, হ্যাঁ? ও যেমন বলে বেড়াতো সাঁওতাল পরগনায় ডাইনিদের কি আসর দেখছে দূর থেকে, আপনিও বলছেন ব্রহ্মদর্তির আশীর্বাদ পেয়েছেন। যত সব। তারকবাবু মৃদু হেসে বললেন, এতদিন পর্যন্ত কেউই জানতো না, এমনকি আমার গিন্নিও না। সেদিনের পর থেকে আজ প্রথম কাউকে বললাম। ইয়ং ম্যানের এই অদ্ভুতের অভিজ্ঞতা শোনার পরেই মনে পড়ে গেল নিজের সেই ঘটনাটা। অনেকক্ষণ আড্ডার পর যখন ফিরছি তখন 6:30 বাজে প্রায়। বরাবরের মতন রজনীবাবুই আমার সঙ্গী। আজ ওনার সাথে হাঁটতে ভালো লাগছিল না। আসলে বিকেলের এই অদ্ভুত রসিকতার পরে মনটা ওনার প্রতি খানিক বিমুখ হয়েছিল। ভদ্রলোক পারেনও বটে, ধাপ্পাবাজি, সব গুল ইত্যাদি নানান শব্দ গজগজ করতে করতে হাঁটছেন, যেন ওর সামনে ভূতের আলোচনা করা মস্ত অপরাধ হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা রজনীবাবু, সুবিমলবাবু কে? রজনীবাবু মুখ বিকৃত করে বললেন, আমার ছেলেবেলার বন্ধু, এক বদ্ধ পাগল। অবাক হয়ে বললাম, পাগল? ভদ্রলোক বললেন, আর বলো কেন, কম্পাউন্ডারি করতো গৌড় ডাক্তারের ওখানে। সবাই একটাকে চিনত। ডাক্তার মরল, তারপরই তো বেপাত্তা। বছর 10 পরে যখন ফিরলো তখন শুনলাম মল্লারপুর চত্বরের অনেক ভিতরে সাঁওতাল পরগনায় হাতুড়ে ডাক্তারি করে। হেগেন ডাক্তার হিসেবে খুব নাম। আমি তখন জিজ্ঞেস করলাম, হেগেন ডাক্তার কেন? উনি আবারও বলতে শুরু করলেন, ব্রিটিশ আমলে ওই অঞ্চলে এক ধন্বন্তরী ডাক্তার ছিলেন। ওর পদবি ছিল হেগেন। সুবিমল হাতুড়ে হলেও ওষুধ ভালোই দিত, তাই ওর নাম হয়ে গিয়েছিল হেগেন ডাক্তার। তারপর হঠাৎ একদিন সব ছেড়ে ছুড়ে কাটোয়ায় চলে এলো। ততদিনে কিছু পয়সা করেছে, কয়েকটা গরু ছাগল কিনে দুধের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠলো সে। ওখান থেকে ফিরে এলো কেন জিজ্ঞেস করতেই বললো বোঙা বাবা বলেছে। বোঙা বাবা নাকি এক জাতীয় অপদেবতা, ওই চত্বরে সকলে খুব মান্য করে। আমাদের আড্ডায় গিয়ে বর্ষা ভূতের গল্প বলে তাক লাগিয়ে দিত সকলকে। শুনতে ভালোই লাগতো, তবে মনে হতো পরে ও বিশ্বাসযোগ্য নয়। গেল অমাবস্যাতেই তো চলে গেল। বিকেলেই খবর পেয়ে আমি গিয়েছিলাম ওর বাড়ি। সন্ধ্যাবেলায় সব শেষ। কথা বলতে বলতে নজরুলের মূর্তির কাছাকাছি এসে পড়েছি। এবার যাব বাঁদিকে। বাঁদিকটা তুলনামূলক অন্ধকার। ওদিক থেকে সাইকেল চেপে এক ভদ্রলোক আসছিলেন। রজনীবাবুকে উদ্দেশ্য করেই সাইকেলধারী বললেন, ও হে রজনী, সারা জীবন তো মাস্টারি করেই কাটালে, বাইরের জগতে তো বেরোনি কোনোদিন। জগতে অনেক কিছুই হয় যা তোমার কল্পনার বাইরে। সব কিছুকে ফালতু বলে উড়িয়ে দিও না, ফল ভালো হয় না। সাইকেলধারী অদৃশ্য হবার আগেই ওর মুখটা পোস্টারের আলোয় স্পষ্ট দেখতে পেলাম। এই লোকটাই তো সেদিনের সাইকেলধারী যে আমায় বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছিল।
পাশে রজনীবাবুর দিকে তাকাতেই দেখলাম ওনার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। অকফুটে একবার সুবিমল বলি ভদ্রলোক থপ করে রাস্তায় বসে পড়লেন। কিন্তু সুবিমল বাবু তো গত অমাবস্যায় মারা গেছেন। হঠাৎ মনে পড়ল, যেদিন ভদ্রলোককে দেখেছিলাম সেদিনও তো অমাবস্যায় ছিল। কথাটা মনে পড়তেই আমার শীতদাঁড়া বেয়ে অজানা ভয়ে ঠান্ডার স্রোত নেমে এলো। এতক্ষণ আপনারা শুনছিলেন সাত্তকী আদিত্য মিত্রের লেখা অলৌকিক গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি নায়ক। মোচধারী তারকবাবু চরিত্রে আকাশ এবং পুলিশ তারকবাবু চরিত্রে সৌরভ, রজনীবাবু সৈকত, পোস্টার ডিজাইন আকাশ, এডিটিংয়ে আমি নায়ক। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক রাত 8টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শুভরাত্রি।